উপদেষ্টারা সরকারি বাসভবন ছাড়তে গড়িমসি করছেন। আসিফ নজরুল তো বলেই দিয়েছেন যে এই বাড়িটার জন্য তার অনেক মায়া জন্মেছে। তিনি সেখানে ছাগল পর্যন্ত পালন করেছেন। আবার তার একটি ছাগল ডার্বি নাসিররা রাতের আঁধারে চুরি করে জবাই করে খেয়েছে। এরকম নানামুখী ঘটনা এবং আ মিডিয়ায় যেটা দেখছি যে উপদেষ্টারা এখন পাবলিকদের এড়িয়ে চলছেন। তারা এই পাবলিকদের যে প্রেশার, মবের ভয়ে আছেন। এর মধ্যেই এই ফায়জুল কবির খান তিনি ভাড়া বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং এই উপলক্ষে তিনি একটি ইফতার পার্টির আয়োজন করেছিলেন। সেখানে সাবেক উপদেষ্টারা এসেছিলেন, সেখানে ডক্টর ইউনূসের প্রেস সচিব ডাস্টবিন শফিক ছিলেন, সেখানে দুদকের চেয়ারম্যান ডক্টর মোমেন ছিলেন। সেখানে একটা ভালোই মিলন মেলা হয়েছে। তো সেইখানে ফয়জুল কবির খান একটি মোনাজাতের আয়োজন করেছেন। সেই মোনাজাতটা শোনার পর থেকে আমি মনে হয় যে আপনাদের সাথে শেয়ার না করা পর্যন্ত আসলে আমি স্বস্তি বোধ করছিলাম না। সেই মোনাজাতে প্রায় ১০ টা পয়েন্ট তারা আল্লাহর কাছে উপস্থাপন করেছেন, আল্লাহর কাছে চেয়েছেন। এটা দোষের কিছু না। রমজান পবিত্র মাস, এখানে হাত তুললে আল্লাহর কাছে চাওয়াই যায়। তো তাদের ৪-৫ টা পয়েন্ট আমি পেয়েছি। তো ১ম টা একটু বলি। হে আল্লাহ! তুমি বর্তমানে জামাত এবং বিএনপির মধ্যে যে দূরত্ব রচিত হয়েছে, সেই দূরত্ব তুমি ঘুচাইয়া দাও। এই ২ টি দল একই মায়ের পেটে ২ ভাইয়ের মতো। তুমি তাদের মধ্যে সকল মনোমালিন্য ঘুচাইয়া দাও। আরো বলেছেন, হে আল্লাহ! আমাদের চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনূস সাহেব গত ১৮ মাস অনেক কষ্ট করেছেন। তিনি অনেক কষ্ট করে দেশটা চালিয়েছেন, সরকার চালিয়েছেন। যে কারণসমূহের জন্য তিনি ব্যর্থ হয়েছে, সেই ব্যর্থতার দায়ভার থেকে তুমি তাকে মুক্তি দাও। হে আল্লাহ! ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করতে চান। তুমি তার এই রাষ্ট্রপতি হবার খায়েশটা পূরণ করে দাও। হে আল্লাহ! আমাদের বিরুদ্ধে ডক্টর ইউনূসের সরকারের সকল উপদেষ্টার বিরুদ্ধে অনেক, অনেক, অনেক অভিযোগ উত্থাপিত হয়েছে। হে আল্লাহ! আমাদের বিরুদ্ধে অনেক অভিযোগ দুদকে জমা পড়েছে। তুমি এইসব অভিযোগ থেকে আমাদের মুক্তি পাবার তৌফিক দান করো। আরো একটি খুব ইন্টারেস্টিং দাবি তারা আল্লাহর কাছে করেছে, প্রার্থনা করেছে। হে আল্লাহ! এই যে ২৪ সালের জুলাই আগস্টে যত পুলিশ হত্যা হয়েছে, সেই পুলিশ হত্যার বিভিন্ন তথ্য প্রমাণ সাবেক শেখ হাসিনার সরকারের কাছে জমা হয়েছে। তারা অনেক তথ্য প্রমাণ সংগ্রহ করেছে। হে আল্লাহ! সেই সব তথ্য প্রমাণের সাপেক্ষে যদি বিচার হয় কখনো, তাহলে আমরা অনেকেই ফেঁসে যাব। হে আল্লাহ! সেই সব তথ্য প্রমাণ যেন কখনো আলোর মুখ না দেখে। তো এরকম আরো কিছু মোনাজাত হয়েছে, তারা কেক কেটেছে। এখন এইসব উপদেষ্টাদের বিরুদ্ধে যে অনেক দুর্নীতির অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশনে, সেই দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর মোমেন স্বয়ং সেই ইফতার পার্টিতে উপস্থিত ছিল। তাহলে এখানে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট দেখা যাচ্ছে। যে কারণে মনে করা হচ্ছে যে দুদকের চেয়ারম্যানই তো তাদের লোক। তাহলে সেই লোক কেমনে বিচার করবে? তাহলে কি করণীয়? যে দুদকের এই চেয়ারম্যান ডক্টর মোমেনকে অবিলম্বে তার পদ থেকে সরাতে হবে। এই যে আমি মোনাজাতের কথাগুলো বললাম, আপনারা হয়তো ভাবছেন যে এটা পুরোটাই রসিকতা। পুরোটাই রসিকতা নয়, পুরোটাই সত্যি এবং এই সমগ্র মোনাজাতের একটা ভিডিও আছে ডাস্টবিন শফিকের কাছে। আমি অনেক চেষ্টা করেছি কিন্তু ভিডিওটা উদ্ধার করতে পারিনি। কিন্তু আমি বিশ্বাস করি ডাস্টবিন শফিকই বা তার কোনো ঘনিষ্ঠ একটা সূত্র একদিন না একদিন এই মোনাজাতের ভিডিও তারা এটা রিলিজ করবেন। এদিকে গতকাল রবিবার ডক্টর ইউনূস ৩:৩০টার দিকে তার সরকারি বাসভবন যমুনা ছেড়ে চলে গেছেন তার গুলশানের নিজস্ব বাসভবনে। অনেকেই ধারণা করেছিলেন যে ডক্টর ইউনূস সহসা এই প্রধান উপদেষ্টার পদ ছাড়বেন না এবং তিনি অনেকভাবে চেষ্টা করেছেন যাতে দীর্ঘদিন প্রধান উপদেষ্টার পদে থাকতে পারেন, কিন্তু বিএনপির সাথে তিনি পেরে ওঠেননি। বিএনপি তার সব অযৌক্তিক দাবি দেওয়া মেনে নির্বাচনে গিয়ে ক্ষমতা পেয়ে চোখ উল্টায় দিচ্ছে। চোখ পুরা উল্টায়নি, মানে অ্যাটলিস্ট ইউনূস হ্যাড টু গো। এখন ডক্টর ইউনূস ৩:৩০টায় চলে গেছে, ৩টার সময় তারেক রহমানের পক্ষ থেকে একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রতিনিধি দল তার সাথে দেখা করে। সেই প্রতিনিধি দলে ছিলেন সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারেক, মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার,
এবং তারেক রহমানের বিশেষ সহকারী ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত শামসুল ইসলাম। তো স্বভাবতই এত হাই প্রোফাইল একটা প্রতিনিধি দল কেন ডক্টর ইউনূসের সাথে দেখা করেছেন, এবং এটা নিয়ে যারা এই খবরটা জানেন, এটা মেইন মিডিয়া আমার চোখে পড়েনি, তারা কিন্তু এটা নিয়ে খুব উদ্বিগ্ন ছিলেন এবং অনেকেরই ধারণা যে বোধহয় এই তারেক রহমানের প্রতিনিধি দল ডক্টর ইউনূসের কাছে গিয়েছেন তাকে ভবিষ্যতে রাষ্ট্রপতি হবার কোনো প্রস্তাব দিতে বা এই সংক্রান্ত কোনো আলোচনা করতে। কিন্তু আমি খোঁজ নিয়ে জেনেছি যে না, ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি হবার কোনো প্রস্তাব দেওয়া হয়নি, বরং সম্প্রতি যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ টুপ্পু, তিনি যে দৈনিক কালের কণ্ঠে ২ পর্বে প্রচারিত একটি সাক্ষাৎকারে ডক্টর ইউনূসের বিরুদ্ধে একাধিক অভিযোগ উত্থাপন করেছেন। এই প্রতিনিধি দল আসলে গিয়েছিল সেই অভিযোগের বিষয়ে আলোচনা করতে এবং সেই অভিযোগ সমূহ সত্যি কিনা, সেই অভিযোগের বিষয়ে ডক্টর ইউনূসের মতামত কি, সেগুলো জানতে গিয়েছিলেন। কারণ আমার সূত্র আমাকে নিশ্চিত করেছে যে ডক্টর ইউনূসের রাষ্ট্রপতি হবার প্রশ্নই ওঠে না, এবং ডক্টর ইউনূস যেন রাষ্ট্রপতি না হতে পারে তার একটা বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবেই কিন্তু শাহাবুদ্দিন চুপ্পুর এই সাক্ষাৎকারটি প্রচার করা হয়েছে, প্রকাশ করা হয়েছে। নইলে হঠাৎ করে যে রাষ্ট্রপতি 18 মাস একদম মুখে কুলুপ এঁটেছিলেন, তালা লাগিয়েছিলেন, তিনি হঠাৎ করে এত সোচ্চার হলেন কেন? এটাও একটা বৃহত্তর রাজনীতির অংশ। একটা ছোট্ট খবর দিয়ে আপনারা জানেন যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান সম্প্রতি দিল্লি সফর করেছেন। সেই দিল্লির থেকে তিনি জেদ্দা গিয়েছিলেন বেসিক্যালি। জেদ্দায় গিয়েছিলেন। জেদ্দায় তার উদ্দেশ্য ছিল ওআইসি, যে ইসলামিক কান্ট্রিজ গুলো আছে তাদের সদস্যদের তিনি ইফতার এবং সেহরিতে দাওয়াত করবেন। কিন্তু শেষ মুহূর্তে তড়িঘড়ি করে তিনি এই ইফতার এবং সেহরি বাতিল করেছেন এবং তিনি বাংলাদেশে ফিরে এসেছেন। এর কারণ হলো আমেরিকা এবং ইসরায়েল ইরানকে আক্রমণ করেছে এবং ইরান এই মধ্যপ্রাচ্যে আমেরিকান যে ঘাঁটি রয়েছে 5টি দেশে পাল্টা আক্রমণ করেছে। তো এই অবস্থায় ডক্টর খলিল ফিরে এসেছে। ডক্টর খলিল আপনারা জানেন যে জাতিসংঘের একটি পদের জন্য বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতা করছে। প্যালেস্টাইনও প্রতিদ্বন্দ্বিতা করবার কথা ছিল, কিন্তু প্যালেস্টাইন বাংলাদেশের সমর্থনে সরে গেছে। কিন্তু এখন মূল প্রতিদ্বন্দ্বিতা হবে সাইপ্রাসের সাথে, এবং সাইপ্রাসকে ভারত সহ অনেক দেশ সমর্থন করছে। এখন দেখা যাক ডক্টর খলিল এবং বাংলাদেশ সেই পদে বিজয়ী হতে পারেন কিনা। জুলাই গণ অভ্যুত্থানে নিহত পুলিশ সদস্যদের তদন্ত কি তবে থমকে গেল? বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক কথা বলছেন, আর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলছেন ঠিক তার উল্টো। আজ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর একটি মাত্র বাক্য পুরো রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি করেছে। তিনি সাফ জানিয়ে দিলেন, আমি এ বিষয়ে কোনো বক্তব্য দেইনি। তাহলে ফখরুল ইসলাম আলমগীর কেন এমন দাবি করলেন? পর্দার আড়ালে কি নতুন কোনো মেরুকরণ চলছে? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 2024-এর জুলাই আগস্টে তথাকথিত ছাত্র জনতার সেই গণ অভ্যুত্থান, সেটিও তথাকথিত রেশ এখনো কাটেনি। রাজপথে ঝরে পড়া প্রতিটি রক্তের ফোঁটা যেমন বিচারের দাবি রাখে, তেমনি এই আন্দোলনে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা এবং ক্ষয়ক্ষতি নিয়েও চলছে নানা বিতর্ক। আজকের একটি খবর রাজনৈতিক অঙ্গন ও জনমনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। খবরের শিরোনামটি হলো, গণ অভ্যুত্থানে পুলিশ নিহতের ঘটনার তদন্ত নিয়ে কোনো বক্তব্য দেয়নি স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী এমনটা বলেছেন। কেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে এই কথা বলতে হলো? বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সাথে এখানে কেন গরমিল দেখা যাচ্ছে? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, জুলাই গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের জন্য যে সুরক্ষা অধ্যাদেশ জারি হয়েছে, তার সাথে পুলিশ হত্যার বিচারের সম্পর্ক কি? ঘটনার সূত্রপাত হয় গত 27 ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ের এক জনসভায় স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন যে জুলাই গণ অভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি দ্রুত তদন্ত করা হবে এবং এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যা বলেছেন সরকার সেই পথে হাঁটবে। স্বভাবতই প্রশ্ন জাগে, স্বরাষ্ট্রমন্ত্রী আসলে কি বলেছিলেন? কিন্তু আজ সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ যা বললেন
তা রীতিমতো চমকপ্রদ। তিনি সরাসরি বললেন, আমি এ বিষয়ে কোনো বক্তব্য দেইনি। এখানে দুটি বিষয় লক্ষ্য করার মতো। প্রথমত, একজন সিনিয়র মন্ত্রীর বক্তব্যের বরাত দিয়ে যখন আরেকজন সিনিয়র মন্ত্রী বলেন, তখন তার গুরুত্ব অনেক বেড়ে যায়। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী যখন তা অস্বীকার করেন, তখন বুঝতে হবে সরকারের অভ্যন্তরে হয়তো তথ্যের কোনো গ্যাপ আছে, অথবা বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় তিনি এখনই কোনো আনুষ্ঠানিক মন্তব্য করতে চাইছেন না। স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেছেন, মহাসচিব কেন এই ব্যাখ্যা দিলেন আমি জানি না, আমি এ বিষয়ে কোনো বক্তব্য দেইনি। এই কথাটির মাধ্যমে তিনি নিজের অবস্থান পরিষ্কার করেছেন যে পুলিশ হত্যার তদন্ত নিয়ে এখনো কোনো সুনির্দিষ্ট গাইডলাইন বা চূড়ান্ত বক্তব্য তিনি দেননি। স্বরাষ্ট্রমন্ত্রী আজ সাংবাদিকদের সামনে সুরক্ষা অধ্যাদেশ এবং জুলাই জাতীয় সনদের প্রসঙ্গ টেনেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে একটি সুরক্ষা অধ্যাদেশ জারি হয়েছিল। এর ভিত্তি ছিল জুলাই জাতীয় সনদের অঙ্গীকারনামা। আপনারা যারা জানেন না তাদের জানিয়ে রাখি, এই অঙ্গীকারনামায় দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোই সই করেছে। এই সনদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দফা হলো, জুলাই গণ অভ্যুত্থানের সময় যারা নেতৃত্ব দিয়েছে বা অংশগ্রহণ করেছে তাদের আইনি ও সাংবিধানিক সুরক্ষা দিতে হবে। এই লাইনটি বিশ্লেষণ করলে দেখা যায় স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি পুলিশ হত্যার তদন্তের কথা না বলে বরং আন্দোলনকারীদের সুরক্ষার বিষয়টি বেশি গুরুত্ব দিচ্ছেন। তিনি মনে করিয়ে দিচ্ছেন যে যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে বুক পেতে দিয়েছিল তাদের কোনোভাবেই আইনি হয়রানির মুখে ফেলা যাবে না, কারণ এটি একটি জাতীয় অঙ্গীকার। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, আমরা এসব অঙ্গীকারে সই করেছি, এর আলোকেই সব সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ তদন্ত হোক বা বিচার, সবকিছুর মূল ভিত্তি হবে এই সুরক্ষা অধ্যাদেশ। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে কি পুলিশ নিহতের ঘটনা তদন্ত হবে না? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা প্রচলিত আদালতে কিন্তু অনেক মামলা চলছে। স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু সরাসরি তদন্ত হবে না সেটিও বলেননি। তিনি বলেছেন তিনি এই নিয়ে কোনো বক্তব্য দেননি। 2024-এর জুলাই আগস্টে সরকারি হিসেবে 44 জন এবং বেসরকারি হিসেবে অনেক অনেক বেশি শত শত পুলিশ সদস্য নিহত হওয়ার তথ্য বিভিন্ন গণমাধ্যমে এসেছে। সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় যে ভয়াবহ ঘটনা ঘটেছিল তা আমরা সবাই জানি। অন্যদিকে পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছে শত শত ছাত্র জনতা। এই জটিল সমীকরণে তদন্ত করাটা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। স্বরাষ্ট্রমন্ত্রী আজ ফায়ার সার্ভিসের অনুষ্ঠান শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে যে কৌশলী অবস্থান নিয়েছেন তার মনে হতে পারে সরকার আগে নিশ্চিত করতে চায় যে তদন্তের নামে আন্দোলনের মূল স্পিরিটকে কালিমালিপ্ত করা না হয়। তিনি বারবার সুরক্ষা অধ্যাদেশের কথা বলে এটাই ইঙ্গিত দিচ্ছেন যে আন্দোলনকারীদের কোনো কর্মকাণ্ডকে যেন অপরাধ হিসেবে গণ্য করার সুযোগ না থাকে। বাহ, চমৎকার। বিএনপি যদি এই স্ট্র্যাটেজি নেয় যে পুলিশ হত্যার তদন্ত করবে না, আমি আন্দোলন করব, সহিংসতা করব, কিন্তু করে পুলিশ হত্যা করব, যারা আমার সমাজের শৃঙ্খলা দেয়, যারা আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী, আমি আন্দোলনের নামে তাদেরকে হত্যা করব, পুড়িয়ে মারব, ঝুলিয়ে মারব। অথচ সুরক্ষা অধ্যাদেশের নামে যারা পুড়িয়ে মেরেছে, ঝুলিয়ে মেরেছে তাদেরকে সুরক্ষা দেব, দায় মুক্তি দেব, ইন্ডেমনিটি দেব। এই স্ট্র্যাটেজিতে যদি বিএনপি থাকে, বিএনপির পতন অনিবার্য, কয়েক মাসের মধ্যেই পতন অনিবার্য। কারণ পুলিশ বাহিনীর ভেতরে এটা নিয়ে ব্যাপক ক্ষোভ আছে। গত 1.5 বছরের ইউনূস সরকারের সময়েও ক্ষোভ ছিল। আজকে যদি বিএনপি মনে করে যে পুলিশের সুরক্ষা দেব না, পুলিশের হত্যার বিচার করব না, আর আমি একদল সন্ত্রাসী জঙ্গির বাঁচিয়ে দেব, জঙ্গিকে, আন্দোলনের নামে সহিংসতা সৃষ্টিকারীদের, তাহলে বিএনপি শেষ। নয়া নয়া নতুন নতুন বহু চমক দেখছি আমরা। চমক এখানেই শেষ হয়ে যাবে, কয়েক মাসের মধ্যে চমক শেষ হয়ে যাবে। কয়েকটা দিন অপেক্ষা করুন, দেখুন যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে। আজকেও রাজধানী ঢাকা শহরে যখন এই খবরটা ছড়িয়ে গেছে, তখন পুলিশের মধ্যে কিন্তু, বিশেষ করে ট্রাফিক পুলিশের মধ্যে আমরা শৈথিল্যের খবর পেয়েছি। রাজধানী ঢাকায় ট্রাফিক পুলিশকে আজকে রাস্তায় দেখা যায়নি। বিএনপি যদি এই স্ট্র্যাটেজি নেয়, সন্ত্রাসীরা
আন্দোলনকারী তথাকথিত তাদেরকে যদি বিএনপি কোলে তুলে নেয়, বিএনপিকে খেসারত দিতে হবে। এমনি নানা রকম ইতিমধ্যে ভুলভ্রান্তি হচ্ছে। অর্থ নিয়ন্ত্রণ নিয়ে বিএনপি মারাত্মক ভুল করবে। সেটা গভর্নর থেকে শুরু করে অর্থ মন্ত্রণালয়ের সেটআপ থেকে শুরু করে বিএনপি মারাত্মক ভুল করবে। আর পুলিশকে যদি তুষ্ট না করতে পারে, এই পুলিশ বিএনপিকে সহযোগিতা করবে না। এই পুলিশ দিয়ে আইন শৃঙ্খলা রক্ষা করা কঠিন হবে নিঃসন্দেহে। স্বরাষ্ট্রমন্ত্রী আজকে আরেকটি কথা বলেছেন, এখানে তথ্যের ভুল আমারও হতে পারে বা যেটি হোক, সেনাবাহিনীর 28শে ফেব্রুয়ারি পর্যন্ত ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে থাকার কথা ছিল। অর্থাৎ গতকালকের পর থেকে সেনাবাহিনীর আর ম্যাজিস্ট্রেসি পাওয়ার নেই। ম্যাজিস্ট্রেসি পাওয়ার ছাড়া সীমিত পরিসরে সেনাবাহিনীর কিছু অংশ মাঠে থাকতে পারে এবং তারা সেই অংশটি কবে উঠবে সেটির সিদ্ধান্তের কথা বলেছে। আমরা যতদূর জানি সেনাবাহিনী অলমোস্ট উঠে গেছে। কিছু সীমিত পরিসরে আছে ম্যাজিস্ট্রেসি ছাড়া, তারা হয়তো খুব অল্প সময় উঠে যাবে। কিন্তু পুলিশকে যদি আস্থায় নিতে না পারে সরকার, তাহলে এই পুলিশকে দিয়ে আইন শৃঙ্খলা রক্ষা করা কঠিন। অর্থনীতি যদি ঠিক না করতে পারে, আইন শৃঙ্খলা যদি ঠিক না করতে পারে, দ্রব্যমূল্য যদি ঠিক না করতে পারে, এই তিনটি বিষয় একটি সরকারের জন্য একটা বিশাল বিস্ফোড়া হবে এবং ওই ফোড়ায় ওই সরকারকে মেরে ফেলতে বাধ্য। এখন দেখার বিষয় যে পুলিশের হত্যার তদন্ত নিয়ে এই ভেলকিবাজি, বিএনপি মহাসচিব এক কথা বলছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আর এক কথা বলছেন, এই এক কথা আর এক কথা কিন্তু আপনাদের রক্ষা করবে না। আপনাদের সিদ্ধান্ত নিতে হবে আপনারা কাদের সুরক্ষা দিতে চান। আপনারা সেসব সন্ত্রাসীদের যারা আমাকে নিরাপত্তা দেয়, আইন শৃঙ্খলা বাহিনী, তাদের হত্যার আপনি বিচার করবেন না, আপনি সন্ত্রাসীদের সুরক্ষা দেবেন।